ওয়েলকাম ক্লাস। আমাদের সিলেবাস মোটামুটি শেষ, সেই কারণে আজ আমরা এতদিন পর্যন্ত সার্ভেতে প্রিজমেটিক কম্পাস, ডাম্পি লেভেল সার্ভেতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার মধ্যে থেকে কিছু কিছু শর্ট কোশ্চেন সেগুলো নিয়ে একটু আলোচনা করলে আমাদের যা কিছু ডাউট আছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষায় যে ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে তার উপর নির্ভর করেই এই ক্লাস লেকচারটা করা হয়েছে। তাহলে আমরা শুরু করি যে ছোট ছোট কোশ্চেন আনসার দিয়ে কিভাবে এই পুরো সার্ভেইং ব্যাপারটা অর্থাৎ প্রিজমেটিক কম্পাস আর ডাম্পি লেভেলটাকে আলোচনা করা যায়। প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ লেভেলিং। লেভেলিং হলো পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন বিন্দুর আপেক্ষিক উচ্চতা নির্ণয়ের কৌশল। এই আপেক্ষিক উচ্চতা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে ডাম্পি লেভেলের সাহায্যে। আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে লেভেলিংটা আমরা কিভাবে কোন যন্ত্রের সাহায্যে করি, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের সিলেবাস অনুযায়ী আমরা ডাম্পি লেভেলের সাহায্যে লেভেলিংয়ের কাজটা করে থাকি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ সার্ভেইং। সার্ভেইংটাকে বলা যেতে পারে একটা আর্ট, একটা বিশেষ ধরনের আর্ট যার মাধ্যমে কিছু লিনিয়ার বা রৈখিক এবং অ্যাঙ্গুলার বা কৌণিক উভয় দূরত্ব পর্যবেক্ষণ ও পরিমাপ করে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান বা বস্তুসমূহের আপেক্ষিক অবস্থান নির্ণয় করা হয় এবং এই কৌশলকে বা আর্টকে বলা হচ্ছে সার্ভেইং। এছাড়া ভূপৃষ্ঠের সমস্ত উপাদানকে তাদের আপেক্ষিক অবস্থান অনুযায়ী অনুভূমিকভাবে, যেটা আমরা ডাম্পি লেভেলের সাহায্যে করি, এবং উল্লম্বভাবে, যেটা আমরা থিওডোলাইটের সাহায্যে করি, পরিমাপ করা। কী ধরনের পরিমাপ? সেটা দূরত্ব হতে পারে, উচ্চতা হতে পারে, দিক হতে পারে, কোণ হতে পারে, আয়তন হতে পারে ইত্যাদি করে নিয়ে মানচিত্র গঠনের মাধ্যমে সেই সকল বিষয়বস্তুকে উপস্থাপন করার যে সায়েন্স বা আর্ট তাকে সার্ভেইং, যেটাকে বাংলায় জরিপ কার্য বলে। হুইচ ইনস্ট্রুমেন্ট আর ইউজ টু ডু সার্ভেইং। কোন কোন যন্ত্র আমরা এই সার্ভেইংয়ের কাজে ব্যবহার করে থাকি? সেটা হতে পারে প্রিজমেটিক কম্পাস, ডাম্পি লেভেল, ট্রানজেট থিওডোলাইট, প্লেন টেবিল, জিপিএস ইত্যাদি। তাহলে এই সকল ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা যেতে পারে। সার্ভে মেথডগুলো কি বিভিন্ন ধরনের? সার্ভে যে মেথডগুলো আছে সাধারণত তাকে আমরা বিভিন্ন বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে ভাগ করতে পারি। সাধারণ কিছু ক্লাসিফিকেশন হতে পারে, যেমন জিওডেটিক সার্ভে, প্লেন টেবিল সার্ভে বা প্লেন সার্ভে। মেথড অফ সার্ভের ভিত্তিতেও আমরা ভাগ করতে পারি, যেটা ট্রায়াঙ্গুলেশন সার্ভে, ট্র্যাভার্স সার্ভে। ট্র্যাভার্স সার্ভে আমরা প্রিজমেটিক কম্পাসের সাহায্যে করি। আর কী ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করছি তার ভিত্তিতেও এই সার্ভেইংয়ের মেথডটাকে ভাগ করা যেতে পারে। সেটা চেন সার্ভে, প্লেন টেবিল সার্ভে, প্রিজমেটিক কম্পাস সার্ভে, ডাম্পি লেভেল সার্ভে, থিওডোলাইট সার্ভে, জিপিএস সার্ভে, এগুলো। এরপরে হচ্ছে হোয়াট ইজ ট্রায়াঙ্গুলেশন সার্ভে। তিনটে রেখার, যেখানে তিনটে রেখার সাহায্যে আবদ্ধ কোনো জায়গা, সেই অংশটাকে সার্ভে করার পদ্ধতি হচ্ছে ট্রায়াঙ্গুলেশন সার্ভে। অর্থাৎ এই সার্ভে কাজে এরিয়াটা হতে হবে ত্রিভুজ আকৃতির, এবং এই ত্রিভুজ আকৃতির যদি সার্ভেইংয়ের কোনো জায়গা বা এরিয়া হয় তাহলে আমরা সেটাকে ট্রায়াঙ্গুলেশন সার্ভে বলবো। হোয়াট ইজ ট্র্যাভার্স সার্ভে। ট্র্যাভার্স হচ্ছে বহু সংখ্যক লাইন, যেটা তিনটে বা তিনটের বেশি হতে হবে,
যার মাধ্যমে সার্ভে করা হচ্ছে সেই সার্ভেটা হচ্ছে ট্র্যাভার্স সার্ভে, অর্থাৎ পরস্পর সংযুক্ত লাইনের মাধ্যমে যে পলিগনটা বা বহুভুজটা তৈরি হয় সেই অঞ্চলটাকে সার্ভে করার পদ্ধতি হচ্ছে ট্র্যাভার্স সার্ভে। এই সার্ভেতে এরিয়া জ্যামিতিক আকৃতি হতে হয় এবং এই জন্য একে ট্র্যাভার্স সার্ভে বলে। এই ট্র্যাভার্স সার্ভে সর্বদা হরাইজন্টাল প্লেন বরাবর হয় বা অনুভূমিক তল বরাবর হয়। আর ট্র্যাভার্স সার্ভে করার পদ্ধতিকে বলা হয় ট্র্যাভার্সিং। হোয়াট ইজ ওপেন সার্ভে, ওপেন ট্র্যাভার্স? জরিপ কার্য বা সার্ভেইং এক জায়গা থেকে শুরু করে অপর জায়গায় গিয়ে শেষ হলে, অর্থাৎ শুরুর বিন্দুতে ফিরে না এলে যে সার্ভেইংটা হয় তাকে বলা হচ্ছে ওপেন ট্র্যাভার্স। এই সার্ভেতে শেষ আর প্রথম স্থান পরস্পর সংযুক্ত নয়। যেমন আমরা রাস্তার সার্ভে করতে পারি, রেলপথের সার্ভে যদি করি তাহলে এটা হবে। ক্লোজ ট্র্যাভার্স সার্ভেইং যে জায়গা থেকে শুরু হয়, সার্ভে শেষে যদি সেই জায়গাতেই ফিরে আসা হয়, অর্থাৎ একটা আবদ্ধ অবস্থা তৈরি হয়, তখন তাকে বলা হচ্ছে ক্লোজ ট্র্যাভার্স। এটা কোনো এলাকার ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে সার্ভে করা হয়, অর্থাৎ এরিয়া বার করার জন্য যে সার্ভে করা হয় তাকে বলা হচ্ছে ক্লোজ ট্র্যাভার্স। এছাড়া কম্পাউন্ড ট্র্যাভার্স কাকে বলে? যেখানে যে সার্ভের ক্ষেত্রে ওপেন ট্র্যাভার্স আর ক্লোজ ট্র্যাভার্স একসাথে করা হয় সেই কাজটাকে বা সেই সার্ভে কাজটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ট্র্যাভার্স। এবার সার্ভের ক্লাসিফিকেশন আমরা কিভাবে করতে পারি? সার্ভের ক্লাসিফিকেশন সাধারণত যেভাবে করা হয় তার প্রথমত হলো জিওডেটিক সার্ভে, দ্বিতীয়ত হচ্ছে প্লেন সার্ভে। এই জিওডেটিক সার্ভেটা কি? পৃথিবী পৃষ্ঠের বক্রতা অন্তর্ভুক্ত করে অতি সূক্ষ্ম ও নির্ভুলভাবে ভূমির নিয়ন্ত্রণ বিন্দু নির্ধারণ এবং সেই সাথে প্লেন বা তল সম্বন্ধীয় অন্যান্য পরিমাপের উদ্দেশ্যে একটা বড় অঞ্চল জুড়ে যে সার্ভে করা হয় বা সার্ভে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে জিওডেটিক সার্ভে বা বক্রতল সম্বন্ধযুক্ত সার্ভে বলে। প্লেন সার্ভেটা কি? ভূপৃষ্ঠের খুব কম বা অতি ক্ষুদ্র একটা এলাকাকে, যেখানে আর্থ সারফেসের বক্রতাকে অন্তর্ভুক্ত না করে বিভিন্ন উপাদানগুলিকে সঠিকভাবে নির্ণয় করার জন্য যে সার্ভে করা হচ্ছে তাকে বলা হচ্ছে প্লেন সার্ভে। What are the principles of surveying? সার্ভেইং এর প্রিন্সিপালগুলো হলো কোনো জায়গার কৌণিকতা বা অ্যাঙ্গুলারনেসটাকে বার করা, আয়তন বা ক্ষেত্রফল বা এরিয়া বার করা, আকৃতি বা শেপ বার করা প্রভৃতি, অর্থাৎ অ্যাঙ্গুলারিটি, এরিয়া, শেপ রক্ষা করে সঠিক আয়তন বা কৌণিকতা পরিমাপ করা। প্রিজমেটিক কম্পাস, থিওডোলাইট, ডাম্পি লেভেলের সাহায্যে আমরা এই সার্ভেটা করে পেতে পারি। অর্থাৎ সার্ভেইংয়ের প্রিন্সিপাল হলো সেটা আমরা অ্যাঙ্গুলার কিছু বৈশিষ্ট্যযুক্ত অংশকে পর্যবেক্ষণ করতে পারি অথবা আয়তন সংক্রান্ত কোনো বা উচ্চতা সংক্রান্ত কোনো বিষয়বস্তুকে পর্যবেক্ষণ করতে পারি। বিভিন্ন ধরনের সার্ভে কি হতে পারে এটা আমরা আগে আলোচনা করেছি। বিভিন্ন ধরনের সার্ভে, যেটা আমরা আগে বললাম যে জেনারেল ক্লাসিফিকেশন হতে পারে, মেথড অফ সার্ভেইং এর ভিত্তিতে হতে পারে, কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি তার ভিত্তিতে হতে পারে। এরপরে আমরা প্রিজমেটিক কম্পাস সার্ভের দিকে চলে যাচ্ছি। প্রথমত হচ্ছে ট্রু নর্থ কাকে বলছে বা ট্রু নর্থটা কি? ট্রু নর্থ হলো উত্তর মেরুর দিকের একটা রেখা। আমরা ম্যাপে বা মানচিত্রে লঙ্গিটিউড বা দ্রাঘিমা রেখা দ্বারা এই ট্রু নর্থকে দেখানো হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীর
যে মেরুবিন্দু, সব দ্রাঘিমা রেখাগুলো গিয়ে সেই মেরুবিন্দুতে মিলিত হয়। তাহলে প্রত্যেকটি দ্রাঘিমা রেখা বরাবর আমরা যদি উত্তর বা দক্ষিণ দিকে উত্তর দিকে এগিয়ে যাই, তাহলে আমরা যে নর্থটাকে পাই সেটা হচ্ছে ভূপৃষ্ঠের বা পৃথিবীর ট্রু নর্থ। আর ম্যাগনেটিক নর্থটা কি? ম্যাগনেটিক নর্থ হলো পৃথিবীর ম্যাগনেটিক পোলটা ঠিক কোথায় আছে, বা ম্যাগনেটিক পোল যে উত্তর দিকটাকে নির্দেশ করছে তাকে বলা হচ্ছে তার ম্যাগনেটিক নর্থ। এই ম্যাগনেটিক নর্থটাকে নির্দেশ করে প্রতিটি চুম্বক বা কম্পাস। অর্থাৎ কম্পাসের যে কাঁটাটা ঘুরিয়ে সেই কাঁটাটা নর্থের যে ডিরেকশনটা দেখায় সেই দিকে নর্থ, ম্যাগনেটিক নর্থ অবস্থান করে। আর দ্রাঘিমা রেখা বরাবর যে নর্থ অবস্থান করে তাকে বলা হচ্ছে ট্রু নর্থ। এই ম্যাগনেটিক নর্থ আর ট্রু নর্থ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আলাদা আলাদা জায়গায়, ভূপৃষ্ঠের আলাদা আলাদা জায়গায় অবস্থান করতে দেখা যায়। আর এই ম্যাগনেটিক নর্থ আর ট্রু নর্থের মধ্যে যে দূরত্ব বা ব্যবধানটা থাকে তাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ডিক্লিনেশন। তাহলে ম্যাগনেটিক নর্থ আর ট্রু নর্থের মধ্যে কিছু অ্যাঙ্গুলার ডিফারেন্স বা কোণগত পার্থক্য থাকে। কম্পাস ক ধরনের হতে পারে? সাধারণত সার্ভেইং এর ক্ষেত্রে দুই প্রকার কম্পাস ব্যবহার করা হয়, একটা হচ্ছে প্রিজমেটিক কম্পাস আর একটা হচ্ছে সার্ভেইং কম্পাস। প্রিজমেটিক কম্পাস জিনিসটা কি? হোয়াট ইজ প্রিজমেটিক কম্পাস? ম্যাগনেট যুক্ত কম্পাসে কোনো রেখার অ্যাঙ্গুলার লোকেশন প্রিজমের সাহায্যে গ্রহণ করা হলে তাকে প্রিজমেটিক কম্পাস বলে। আমরা আগেই বলেছি যে প্রিজমেটিক কম্পাসের নামকরণ করা হয়েছে কিন্তু ওই প্রিজমের উপস্থিতির জন্য। যে জায়গাটা দিয়ে আমরা প্রিজমেটিক কম্পাসের রিডিংটা দেখি ঠিক সেই জায়গাতে একটা প্রিজম আছে। তাহলে ম্যাগনেটযুক্ত কোনো কম্পাসে কোনো রেখার অ্যাঙ্গুলার লোকেশন প্রিজমের সাহায্যে গ্রহণ করা হলে তাকে প্রিজমেটিক কম্পাস বলে। কোনো ছোট জায়গার সার্ভেইং এর ক্ষেত্রে এই প্রিজমেটিক কম্পাস কিন্তু অত্যন্ত জরুরি একটি উপাদান। আর প্রিজম ব্যবহৃত হয় বলে এই কম্পাসটার নাম হচ্ছে প্রিজমেটিক কম্পাস। সার্ভেইং কম্পাস কত ধরনের হয়ে থাকে? হাউ মেনি টাইপস অফ সার্ভেইং কম্পাস আর দেয়ার? সার্ভেইং কম্পাস মূলত দু ধরনের, একটা হচ্ছে গায়রো কম্পাস আর একটা হচ্ছে ক্লাইনোমিটার কম্পাস। এই গায়রো কম্পাস কাকে বলে? গায়রো কম্পাসে একটি নির্দিষ্ট রেখার চারিদিকে একটি নির্দিষ্ট রোটেটিং যে প্লেন বা আবর্তন তল উপর একটা চক্রের সাহায্যে উত্তর দিক ঠিক করা হয়। যে ম্যাগনেটিক নিডল, এই যন্ত্রটি প্রকৃতপক্ষে একটি জাইরোস্কোপ। জাহাজে এই জাইরো বা গাইরোস্কোপীয় কম্পাস ব্যবহার করা হয়। তার ওজন মোটামুটি 50 পাউন্ড এবং এটা প্রতি মিনিটে প্রায় 5000 বার আবর্তন করে। এটিকে এমনভাবে বসানো থাকে যাতে এটি এর যে অ্যাক্সিসটা সেটা ধ্রুবতারার সঙ্গে একটা লাইনে অবস্থান করে। ক্লাইনোমিটার কম্পাস কাকে বলছে? যে যন্ত্রের সাহায্যে শিলাস্তরের বা রক বেডের ডিপ বা ঢালের যে গ্রেডিয়েন্ট তা পরিমাপ করা হয় তাকে ক্লাইনোমেট্রিক কম্পাস বলা হয়। ক্লাইনোমিটার কম্পাস বলা হচ্ছে। তাহলে ক্লাইনোমিটার কম্পাসের সাহায্যে আমরা শিলাস্তরের নতি বা ডিপটাকে মেজার করতে পারি। প্রিজমেটিক কম্পাসে কি কি ইকুইপমেন্টের দরকার হচ্ছে? প্রিজমেটিক কম্পাস সার্ভে করার জন্য আমাদের প্রিজমেটিক কম্পাসের একটা স্ট্যান্ড, প্লাম বব, টেপ, গ্রাউন্ড পিন, রেঞ্জিং রড, এছাড়া আমাদের কিছু ড্রয়িং ইনস্ট্রুমেন্টের দরকার হচ্ছে। কিভাবে প্রিজমেটিক কম্পাসে সার্ভে করা হচ্ছে? প্রিজমেটিক কম্পাস আমরা ওপেন ট্র্যাভার্স বা ক্লোজ ট্র্যাভার্স উভয়ই করতে পারি। ভূপৃষ্ঠের উপর বিভিন্ন স্থানের বিন্দুতে এক একটা পয়েন্ট বসানো থাকবে।
সেই পয়েন্টের অবস্থানটা ম্যাগনেটিক নর্থের পরিপ্রেক্ষিতে কত অ্যাঙ্গেলে আছে সেইভাবে আমরা দু ধরনের অ্যাঙ্গেলটা গ্রহণ করব। একটা হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড বিয়ারিং। প্রিজমেটিক কম্পাসের ক্ষেত্রে লোকাল অ্যাট্রাকশনের ভূমিকাটা কি, বা প্রিজমেটিক কম্পাসে কি কি বিষয়বস্তু লোকাল অ্যাট্রাকশন হিসেবে কাজ করে। প্রিজমেটিক কম্পাসের মধ্যে আমরা জানি যে চুম্বক থাকে। বড় লৌহজাত দ্রব্যের অবস্থান এই চুম্বকযুক্ত বা ম্যাগনেটিক যে নিডলটাকে সেটাকে আকর্ষণ করে। সেটা হতে পারে কোনো লোহার গেট, গাড়ি ইত্যাদি। এছাড়া আমাদের ঘড়ি বা পকেটে রাখা কোনো ছোটোখাটো লোহার বস্তুও এই ম্যাগনেটিক নিডলটাকে আকর্ষণ করতে পারে, যেটা লোকাল অ্যাট্রাকশনের মাধ্যমে আমাদের অ্যাঙ্গুলার মেজারমেন্টের কিছুটা ত্রুটি হয়। প্রিজমেটিক কম্পাসের যে সার্ভে তার সুবিধা কিছু রয়েছে। এটা ছোট, 1 নম্বরতে ছোট জায়গার সঠিক সার্ভে করা যায়। যেহেতু ম্যাগনেটিক নর্থের রেসপেক্টে আমরা সার্ভেটাকে করি, সেই জন্য আমরা মানচিত্রে বা যে ম্যাপটা তৈরি করি সঠিকভাবে তার প্রত্যেকটা স্থানের অবস্থান নির্ণয় করা যেতে পারে। যদি যে কোথাও যদি লোকাল অ্যাট্রাকশনের ভূমিকা না থাকে তাহলে কিন্তু খুব নিখুঁতভাবে সার্ভেটা হয়, খুব তাড়াতাড়ি সার্ভেটা করা যায়। অতিরিক্ত জনাকীর্ণ অঞ্চল বা বনভূমি অঞ্চলেও কিন্তু এই সাহায্যে সার্ভে করা যেতে পারে। আর হালকা হওয়ায় প্রিজমেটিক কম্পাস সহজে বহন করা যায়। আর এক্ষেত্রে কেবলমাত্র বিয়ারিং এর সাহায্যেই এই সার্ভিংটা করা হয়। কিছু ডিমেরিটস যদি থাকে, ডিমেরিটসটা হচ্ছে ওই লোকাল অ্যাট্রাকশনের একটা ভূমিকা। লোকাল অ্যাট্রাকশন হলে আমাদের যে আমরা বিয়ারিংগুলো পাই সেটা সবসময় সঠিক নাও হতে পারে। এছাড়া এর সঠিকভাবে পরিমাপ করার পরও কিন্তু আমরা যখন আঁকতে যাই, যে আঁকার ক্ষেত্রে আমাদের যেহেতু আমরা প্যারালাল মেরিডিয়ানাল মেথডের মাধ্যমে আমরা আঁকি, অনেক সময় ম্যাগনেটিক নর্থের লাইনগুলো যদি পরস্পর প্যারালাল না হয় তাহলে কিন্তু আমরা সঠিকভাবে মানচিত্রটাকে আঁকতে পারি না। এরপরে বিয়ারিং কাকে বলে? ভূপৃষ্ঠে অবস্থিত দুইটি বা বহু বিন্দুর অবস্থান মেরুর সঙ্গে যে কৌণিক দূরত্বের সৃষ্টি করে তাকে বিয়ারিং বা কৌণিক মাপ বলে। সুতরাং কৌণিক দূরত্ব নির্দেশক মাপকে বিয়ারিং বলে। বিয়ারিং এর কোণ উভয় মেরুর পরিপ্রেক্ষিতে নিরূপণ করা যেতে পারে। আর বিয়ারিং এর যে ডিকশনারি গ্রন্থে যে অর্থটা রয়েছে তার মানেটা হচ্ছে কৌণিক দূরত্ব। বিয়ারিং লাইন কাকে বলছে? কোনো একটি লাইনের বিয়ারিং বলতে আমরা বুঝি যে উক্ত লাইনে কোনো একটি নির্দিষ্ট দিক বা দ্রাঘিমার সাম রেফারেন্স ডাইরেকশন অর মেরিডিয়ানের পরিপ্রেক্ষিতে কত ডিগ্রি অনুভূমিক কোণ উৎপন্ন হয়েছে তাকে বলা হচ্ছে বিয়ারিং লাইন। কোনো একটি লাইনের বিয়ারিং বলতে আমরা বুঝি যে উক্ত লাইনটি কোনো একটি নির্দিষ্ট দিক বা দ্রাঘিমার পরিপ্রেক্ষিতে কত ডিগ্রি অনুভূমিক কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ ম্যাগনেটিক নর্থের রেসপেক্টে কোনো একটা লাইনের যে বিয়ারিং তাকে বলা হচ্ছে বিয়ারিং অফ লাইন। ফরওয়ার্ড বিয়ারিং কাকে বলছে? বিভিন্ন প্রিজমেটিক কম্পাস সার্ভেতে আমরা বিভিন্ন স্থানের কৌণিক দূরত্ব নির্ণয় করি। বিভিন্ন বিন্দুর মধ্যে কৌণিক দূরত্ব নিরূপণের সময় যেদিকে বিন্দুগুলির বিস্তৃতি অর্থাৎ যেদিকে সার্ভেটা এগোচ্ছে সেই দিকে কৌণিক মানকে অগ্রবর্তী মান বা ফরওয়ার্ড বিয়ারিং বলে। যেমন এবিসিডি বিন্দুর রয়েছে এমন একটা জায়গায় যদি সার্ভে করি, এ থেকে বি এর কৌণিক মান, এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং। বা বি থেকে সি এর বিয়ারিং ফরওয়ার্ড বিয়ারিং, সি থেকে ডি এর বিয়ারিং ফরওয়ার্ড বিয়ারিং। ব্যাকওয়ার্ড বিয়ারিং কাকে বলছে?
সেই এবিসিডি যদি সার্ভিং এলাকা থাকে তাহলে বি থেকে এ যে বিয়ারিংটা নেওয়া হচ্ছে তাকে এবি লাইনের ব্যাকওয়ার্ড বিয়ারিং বলা হচ্ছে, সি থেকে বি তাহলে বিসি লাইনের ব্যাকওয়ার্ড বিয়ারিং। এইভাবে ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিংয়ের কনসেপ্টটা একটার থেকে আরেকটি বিপরীত। বিয়ারিংয়ের হাউ ক্যান ইউ ডেজিগনেট বিয়ারিং, বিয়ারিংয়ের প্রকাশ কয়ভাবে করা যায়? সে একটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং, আর একটা হচ্ছে কোয়াড্রেন্টাল বিয়ারিং বা রিডিউসড বিয়ারিং। আর এই যে সিস্টেমটা অর্থাৎ হোল সার্কেল সিস্টেম আর কোয়াড্রেন্টাল সিস্টেম নামকরণ করা হচ্ছে ডেজিগনেশন অফ বিয়ারিংটাকে। তাহলে হোল সার্কেল সিস্টেমটা কি? যে পদ্ধতিতে কোনো লাইনের বিয়ারিং নির্দিষ্ট ম্যাগনেটিক মেরিডিয়ানের উত্তর প্রান্ত হতে সর্বদা ঘড়ির কাঁটার দিকে বৃত্তাকারে করা হয়ে থাকে তাকে বলা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং, এবং এই পদ্ধতিটা হচ্ছে হোল সার্কেল সিস্টেম, যেটা 0 থেকে 360 ডিগ্রি কোণের মধ্যে থাকে। কোয়াড্রেন্টাল সিস্টেমটা হচ্ছে এই পদ্ধতিতে কোনো লাইনের বিয়ারিং ম্যাগনেটিক মেরিডিয়ানের বা ম্যাগনেটিক বিয়ারিং উত্তর বা দক্ষিণ যে প্রান্তে নিকটবর্তী লাইনটি থাকে সেই প্রান্তের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয়, এবং কোয়াড্রেন্টাল সিস্টেমে বিয়ারিংয়ের মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে। তাহলে হোল সার্কেল বিয়ারিং কাকে বলছে? হোল সার্কেল সিস্টেম থেকে যে বিয়ারিং পাওয়া যায় তাকে হোল সার্কেল বিয়ারিং, আর রিডিউস বিয়ারিং হচ্ছে কোয়াড্রেন্টাল সিস্টেম থেকে যে বিয়ারিং পাওয়া যায় তাকে বলা হচ্ছে রিডিউস বিয়ারিং। তাহলে হোল সার্কেল বিয়ারিং 0 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকবে, রিডিউস বিয়ারিং 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে। ইনক্লুডেড অ্যাঙ্গেল কাকে বলছে? অন্তস্থ কোণ। কোনো ট্র্যাভার্সের ভেতর দিককার কোনো ট্র্যাভার্স বা পলিগনের ভেতর দিকে অর্থাৎ একটা বহুভুজ যেটা কতগুলো লাইন দ্বারা আবদ্ধ রয়েছে, সেই আবদ্ধ ক্ষেত্রের প্রত্যেকটি দুটি লাইনের মধ্যবর্তী যে কোণ অবশ্যই সেটা পলিগনটার ভেতরের দিকে হতে হবে। যে কোণটাকে বা যে অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে এক একটা ইনক্লুডেড অ্যাঙ্গেল। ইনক্লুডেড অ্যাঙ্গেল কীভাবে পরিমাপ করা হচ্ছে? দুটো লাইনের পরিপ্রেক্ষিতে ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিংয়ের পার্থক্য সাহায্যে আমরা ইনক্লুডেড অ্যাঙ্গেল বার করতে পারি। আর এই ইনক্লুডেড অ্যাঙ্গেল বার করার পদ্ধতি, যদি সার্ভেটা ক্লকওয়াইজ হয় তাহলে একরকম, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে একরকম। এইভাবে আবার কোনো কোনো ক্ষেত্রে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লক হয়েছে কিনা যদি বোঝা না যায় তাহলেও কীভাবে ইনক্লুডেড অ্যাঙ্গেল মেজার করতে হয় সেটা আমরা কিন্তু আগের লেকচারগুলোতে দেখেছি। State the method of correction of error by calculation in prismatic compass survey. Prismatic compass সার্ভেতে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে কিভাবে ম্যাগনেটিক বিয়ারিংয়ে কারেকশন করতে পারি, অর্থাৎ ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিংয়ে কারেকশন করতে পারি। অবশ্যই আমাদের প্রথমে মনে রাখতে হবে যে ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিংয়ের যে মানগত পার্থক্য সেটা অবশ্যই 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি কম বা বেশি হলে একটা সূত্র আমরা ব্যবহার করে থাকি, তার সাহায্যে আমরা কিভাবে, অর্থাৎ কোন সময় আমাদের যে এরারটা প্রথমে ডিফারেন্স, তারপরে এরার, তারপরে হাফ অফ এরার বার করতে হবে। এই হাফ অফ এরার বার করার পরে আমাদের বিয়ারিংয়ের মান যদি মাইনাসে আসে, বিয়ারিংয়ের মান যদি প্লাসে আসে তাহলে, বা নেগেটিভ বা পজিটিভ আসে, তাহলে আমরা জানি কিভাবে আমাদের বিয়ারিংটা নির্ণয় করতে হয় বা কারেকশন করতে হয়। স্টেট দ্য মেথড অফ প্লটিং অফ প্রিজমেটিক কম্পাস ট্র্যাভার্স, সেটা হচ্ছে প্যারালাল মেরিডিয়ানাল মেথড আমরা করে থাকি। এছাড়াও ইনক্লুডেড অ্যাঙ্গেলের মাধ্যমেও কিন্তু আমরা ট্র্যাভার্সটাকে প্লটিং করতে পারি। তাহলে প্লটিং করার দুটো পদ্ধতি, প্যারালাল মেরিডিয়ানাল মেথড আর হচ্ছে বা প্যারালাল মেরিডিয়ান মেথড আর হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেল মেথড। এবার ক্লোজিং এরার কাকে বলে? অর্থাৎ কোনো একটা ক্লোজ ট্র্যাভার্সের ক্ষেত্রে ক্লোজ ট্র্যাভার্সটা সম্পূর্ণ করতে গিয়ে যদি
শেষ বিন্দুগুলো দুটোর মধ্যে পার্থক্য হয়ে যায়, তাহলে তার মধ্যেকার যে ডিস্টেন্স থাকে তাকে বলা হচ্ছে ক্লোজিং এরার। প্রিজমেটিক কম্পাসের সাহায্যে ক্লোজ ট্র্যাভার্সের মাধ্যমে গৃহীত পরিসংখ্যান নির্দিষ্ট স্কেল অনুযায়ী পরিবর্তিত করে সীমাবদ্ধ ক্ষেত্র আঁকার সময় বাহুগুলোর মধ্যে সর্বশেষ বাহুর শেষ বিন্দুটি অনেক সময় প্রথম বিন্দুর সাথে যথাযথভাবে মিলিত হয় না। এইভাবে আঁকার সময় আমাদের যে ভুল ত্রুটিজনিত কারণে, সেটা আমাদের আঁকার ক্ষেত্রে আঁকার জন্য হতে পারে, বা মেরিডিয়ানগুলো পরস্পর প্যারালাল না হলেও হতে পারে, এটা যে কারণেই হোক না কেন তাদের মধ্যে যে ব্যবধানটা তৈরি হয় তাকে বলা হচ্ছে ক্লোজিং এরার। ক্লোজিং এরার কীভাবে অ্যাডজাস্ট করা যাচ্ছে? ক্লোজিং এরার অ্যাডজাস্ট করার বহু প্রচলিত যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে বাউডিচের মেথডের সাহায্যে ক্লোজিং এরার কারেকশন। এটা আমরা আগের ক্লাসে আমরা শিখেছি। এছাড়া উইলসনের একটা মেথড ব্যবহার করা যেতে পারে, বা স্মার্নফের একটা মেথড ব্যবহার করা যেতে পারে, তবে বাউডিচের মেথডটা সবচেয়ে সহজ এবং সর্বাপেক্ষা গ্রহণযোগ্য একটা মেথড। How can the closing error can be distributed? বাউডিচ মেথডে আমরা ক্লোজিং এরার যে ডিস্ট্রিবিউশনটা করি সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পৌঁছানো, বা অর্থাৎ ক্লোজিং এরারের যে ডিস্টেন্সটা রয়েছে সেই ডিস্টেন্সটাকে অনেকগুলো যে লাইনগুলো রয়েছে তাদের সাহায্যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকার পরে প্রত্যেকটা বিন্দুর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়। প্রত্যেকটা পারপেন্ডিকুলারকে ক্লোজিং এরারের যে লাইনটা হচ্ছে তার উপরে প্যারালাল লাইনগুলো প্রত্যেকটা বিন্দুর উপরে আঁকা হবে, এবং তাদের সাহায্যে এরারের কারেকশনটা কোন দিকে করতে হচ্ছে সেই অনুযায়ী আমরা দূরত্ব মাপে বসিয়ে নিয়ে আমরা ক্লোজিং এরারের সেটাকে ক্লোজিং এরারটাকে অ্যাডজাস্ট করতে পারি। বাউডিচ মেথডের একটা প্রিন্সিপাল আছে। বাউডিচ মেথড ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল দ্যাট magnitude of error is proportional to the square root of the distance. ট্রায়াঙ্গুলেশন কাকে বলছে? ট্রায়াঙ্গুলেশন আমরা আগেও দেখেছি যে প্রিজমেটিক কম্পাস বা থিওডোলাইটের সাহায্যে কোনো ভূমিরেখা থেকে পরপর কৌণিক দূরত্ব মেপে নিয়ে কতগুলি সুনির্দিষ্ট ত্রিভুজের সাহায্যে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করার পদ্ধতিকে ট্রায়াঙ্গুলেশন বলে। ভূমিকে এভাবে ভাগ করে নিয়ে মানচিত্রের দূরত্ব অনুযায়ী ভূমিরেখা টেনে সূক্ষ্ম মানচিত্র অঙ্কন করা হয়। ত্রিভুজের আকার এবং সূক্ষ্মতা অনুযায়ী ট্রায়াঙ্গুলেশনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় বলে অভিহিত করা হয়। প্রিজমেটিক কম্পাসের সাহায্যে সোর্সেস অফ এরারগুলো কী কী? কিছু ইনস্ট্রুমেন্টাল এরার হতে পারে, পার্সোনাল এরার হতে পারে, আর ন্যাচারাল কিছু এরার হতে পারে। ইনস্ট্রুমেন্টাল এরার বলতে ইনস্ট্রুমেন্টের মধ্যেকার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তার বিরুদ্ধে হতে পারে। পার্সোনাল কিছু এরার মানে যেন লেবেলিংটা ঠিকমতো হলো কি না, কম্পাসেস ঠিকভাবে বসানো হয়েছে কি না, রেঞ্জিং রডটা হেলে রয়েছে না লম্বভাবে রয়েছে, হাতের কাছে কোনো লোহাজাত পদার্থ আছে কি না। ন্যাচারাল কিছু হতে পারে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, যদি ম্যাগনেটিক কিছু ডিস্টারবেন্স হয়ে থাকে পৃথিবী পৃষ্ঠে, বা ইলেকট্রিসিটিগত কোনো কারণেও হতে পারে। বাই হুইচ ওয়ে দ্য এরিয়া অফ আ পলিগন ক্যান বি কম্পিউটেড? আমরা ত্রিভুজের মাধ্যমে সেমি প্যারামিটারের সাহায্যে এবং সেই সেমি প্যারামিটারের সাহায্য নিয়ে আমরা প্রত্যেকটা ত্রিভুজের এরিয়া বার করি, এবং কোনো একটা পলিগনে যদি একাধিক ত্রিভুজ থাকে তাহলে ওই একাধিক ত্রিভুজের এরিয়া বার করে পরস্পর যোগ করে নিলে কিন্তু আমাদের পুরো পলিগনের এরিয়া বেরিয়ে যেতে পারে। ডাম্পি লেভেল কাকে বলে? হোয়াট ইজ দ্য ডাম্পি লেভেল? জরিপ কাজে অনুভূমিকভাবে ব্যবহৃত হয় এমন একটা যন্ত্র হচ্ছে ডাম্পি লেভেল। অ্যাবনিল লেভেলের অনুরূপ এই যন্ত্রটিকে দুমুখ খোলা নলের বদলে একটা টেলিস্কোপ বসানো থাকে।
ডাম্পি লেভেলকে আবিষ্কার করেন উইলিয়াম গ্র্যাভেট। সেটা কবে? 1832 সালে বা 1832-তে। বেস লাইন কাকে বলছে? সার্ভিং এর যে ট্রায়াঙ্গুলেশন পদ্ধতি, প্রাথমিক পর্যায়ে অত্যন্ত যত্ন সহকারে একটা সরলরেখা নির্বাচন করা হয় এবং তার উভয় প্রান্তে আর্ক সারফেসে অনেকগুলো ত্রিভুজের প্রজেকশন নির্দিষ্ট করা হয়। এই সরলরেখাকে বলা হচ্ছে বেস লাইন। এই বেস লাইনের রেসপেক্টে বেস লাইনটা কতটা সঠিকভাবে নির্ণয় করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সার্ভেইংয়ের যে প্রিসাইজনেস সেটা কিন্তু নির্ণীত হয়। ডাম্পি লেভেলের কোন যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় ডাম্পি লেভেল সার্ভের ক্ষেত্রে? একটা ডাম্পি লেভেল, ট্রাইপড, টেপ, গ্রাউন্ড পিন, স্টাফ এবং কিছু ড্রয়িং ইনস্ট্রুমেন্ট। ডেটাম সারফেস বা ডেটাম লাইন কাকে বলে? সার্ভিং এর মাধ্যমে প্রাপ্ত পরিসংখ্যানকে যখন আমরা সেকশন আঁকি তার মাধ্যমে দেখানোর জন্য একটা বেস লাইন বা বেস লেভেল ধরতে হয়, যার উপরে আমরা প্রত্যেকটা সেশনের যে উচ্চতাগুলো পেয়েছি সেই উচ্চতাগুলোর অবস্থানকে নির্দিষ্ট করতে হয়। এই যে বেস লাইন বা বেস লেভেল তাকে বলা হচ্ছে ডেটাম সারফেস বা ডেটাম লেভেল। ভারতের গ্রেট ট্রায়াঙ্গুলেশন সার্ভেতে বেঞ্চমার্কের জন্য পাকিস্তানের সমুদ্রপৃষ্ঠকে ডেটাম লাইন হিসেবে ধরা হয়েছিল। রিডিউস লেভেলটা কি, যেটাকে আরএল হিসেবে প্রকাশ করা হয়? রিডিউস লেভেল হলো ডেটাম লাইনের ওপরে বা নিচে অবস্থিত কোনো স্থানে নির্ধারিত তল বা উচ্চতা। এই তল বা উচ্চতাকে সাধারণত বেঞ্চমার্কের সাপেক্ষে নির্ণয় করা হয়। পজিটিভ রিডিউস লেভেল হচ্ছে ডেটাম সারফেসের ওপরের দিকে দূরত্ব, আর নেগেটিভ রিডিউস লেভেল হচ্ছে ডেটাম সারফেসের নিচের দিকে উল্লম্ব দূরত্ব। যদি আমরা ডেড সি ওখানে ডাম্পি লেভেল সার্ভে করি তাহলে আমাদের কিন্তু নেগেটিভ আরএল বেরোবে। কলিমেশন লেভেল কাকে বলে? ডাম্পি লেভেল এর সাহায্যে আমরা যখন সার্ভিং করি আমরা যে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট নিয়ে থাকি সেই নিয়ে তাকে বলা হচ্ছে কলিমেশন লেভেল বা সিএল। সুতরাং যে কোনো যন্ত্রের সমতলীয় অবস্থায় সমুদ্রতলের উচ্চতাকে হাইট অফ কলিমেশন বলে। ভূমি সার্ভে করার সময় ডাম্পি লেভেল যন্ত্রের মধ্যে যে স্টেডিয়াগুলো রয়েছে তার সমান্তরালে যে লাইনটা প্রসারিত হয় স্টাফ পর্যন্ত তাকে বলা হচ্ছে কলিমেশন লাইন বা লাইন অফ কলিমেশন। এটা প্রিন্সিপাল লাইন অফ সাইট নামেও পরিচিত। এরপরে আমরা দেখি ব্যাক সাইড রিডিং কাকে বলা হচ্ছে। যখন ডাম্পি লেভেল সার্ভে করার সময় প্রথম পয়েন্ট এবং চেঞ্জ পয়েন্টে যে পরিমাপটা নেওয়া হয় বা স্টাফ রিডিংটা নেওয়া হয় তাকে বলা হচ্ছে ব্যাক সাইড রিডিং। তাহলে ব্যাক সাইড রিডিং কিন্তু আমরা দু জায়গায় পাচ্ছি। একটা হচ্ছে ডাম্পি লেভেল সার্ভেটা যখন শুরু হচ্ছে সেই পয়েন্টটা, এবং যে পয়েন্টটাতে ইনস্ট্রুমেন্টটাকে চেঞ্জ করা হয়েছে বা শিফট করা হয়েছে সেই পয়েন্টটাতে ব্যাক সাইড রিডিং। এছাড়া আছে ফোর সাইড রিডিং, অর্থাৎ সবচেয়ে শেষে যে, অর্থাৎ প্রথমত হচ্ছে ইনস্ট্রুমেন্ট শিফট করার আগে এবং ইনস্ট্রুমেন্ট শিফট করার পরে শেষ বিন্দুর যে পয়েন্টের পরিমাপ সেই দুটো হচ্ছে ফোর সাইড রিডিং। আর এই ব্যাক সাইড রিডিং আর ফোর সাইড রিডিংয়ের মধ্যবর্তী যে কোনো অংশে কিন্তু আমরা যে রিডিংটা নিয়ে থাকি তাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট সাইডের রিডিং। এরপরে আসি মিন সি লেভেল। মিন সি লেভেল হলো জোয়ার ভাটাজনিত সমুদ্র সমতলের ওঠানামার গড় উচ্চতা, অর্থাৎ সমুদ্র জোয়ারের সময় কতটা উঠে আসে এবং ভাটার সময় কতটা নেমে যায় তার মধ্যবর্তী যে উচ্চতা সেটাকে বলা হচ্ছে বেস লেভেল বা মিন সি লেভেল। এটা
সাধারণভাবে 19 বছরের গড় উচ্চতাটাকে ধরা হয়, 1 বছর বা একদিনের নয়। স্পট হাইট হলো কোনো একটি নির্দিষ্ট বিন্দুর বা পয়েন্টের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রকৃত উচ্চতা, যা মানচিত্রে একটা বিন্দুর আকারে তার পাশে লেখা থাকে। আমরা টোপোশিটে বিভিন্ন স্পট হাইট দেখেছি এবং তাদের উচ্চতাগুলো লেখা আছে এমনও দেখেছি টোপোগ্রাফিক্যাল শিটে। বেঞ্চমার্ক কি? বেঞ্চমার্ক হলো ভূপৃষ্ঠের উপর নির্মিত কোনো স্থায়ী বস্তুর উপর চিহ্নিত সর্বোচ্চ উচ্চতাকে বেঞ্চমার্ক বলে। সুতরাং বেঞ্চমার্ক হলো ভূপৃষ্ঠের কোনো স্থানের উচ্চতা পরিমাপের একটি স্থায়ী সাহায্যকারী বিন্দু বা পার্মানেন্ট রেফারেন্স পয়েন্ট। কলকাতার বেঞ্চমার্ক কত? কলকাতার বেঞ্চমার্ক হচ্ছে 7 মিটার। এরপর হচ্ছে কন্টুর। কন্টুর আমরা জানি, যেটাকে বলা হয়, আমরা বলি সমোন্নতি রেখা, অর্থাৎ সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় সেই রেখাটাকে বলা হচ্ছে সমোন্নতি রেখা। আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপে অনেক সমোন্নতি রেখা দেখেছি, এটা ব্রাউন কালারের আঁকা থাকে। স্লোপ কাকে বলছে? স্লোপ হচ্ছে কোনো স্থানে বা কোনো দুটি পয়েন্টের মধ্যেকার যে দূরত্ব, সেটা যখন আমরা কোণের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তখন সেটাকে বলা হচ্ছে স্লোপ বা ঢাল। আর এটাকে যদি আমরা সংজ্ঞা হিসেবে বলতে চাই তাহলে হচ্ছে যে ভূমি বা ভূপৃষ্ঠে ঢাল বোঝাতে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে তার একটা স্লোপ, অর্থাৎ কোনো অঞ্চলের সমমান রেখার ক্রমিক মানের পরিবর্তন বোঝাতে স্লোপ কথাটা ব্যবহার করা হয়ে থাকে। আর আমরা ডাম্পি লেভেল সার্ভের ক্ষেত্রে দুটি স্থানে ভূমির উচ্চতাগত পার্থক্য আর দুটি স্থানে ভূমির দূরত্ব, তাকে যদি পরস্পর ভাগ করে ট্যান ইনভার্স করি তাহলে আমরা স্লোপ পাই। গ্রেডিয়েন্ট বা গ্রেডটা কি? কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে আরেকটা নির্দিষ্ট বিন্দুতে যাওয়ার পথে উচ্চতাগত যে পার্থক্য তৈরি হয় সেই পার্থক্যটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। ধরা যেতে পারে আমরা 1 কিলোমিটার যাওয়ার পরে কোনো একটা জায়গা 5 মিটার, অর্থাৎ উচ্চতাটা বাড়ছে, কিন্তু 1 কিলোমিটার যাওয়ার পরেই দেখা গেল যে উচ্চতাটা বেড়ে হয়েছে 5 মিটার। তাহলে এখানে দুটোর ইউনিট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কোনো কিন্তু ইউনিট থাকে না, ইউনিট ফ্রি। এখানে রেশিওর মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে 1 কিলোমিটার আর 5 মিটার উচ্চতা, দুটোর ইউনিট কিন্তু আলাদা। যদি দুটো ইউনিট সমান হয় তাহলে যে গ্রেডিয়েন্টটা হবে সেটা হচ্ছে 1:200, অর্থাৎ 1 ইউনিট উচ্চতা বৃদ্ধি পাচ্ছে 200 ইউনিট দূরত্ব যাওয়ার পরে। কলিমেশন লাইন বা লাইন অফ কলিমেশন আমরা কি? লাইন অফ কলিমেশন বা কলিমেশন লাইন হচ্ছে ইনস্ট্রুমেন্টের হাইট, যেটা আমরা ডাম্পি লেভেল সার্ভের ক্ষেত্রে প্রয়োগ করে থাকি। আর প্লেন অফ কলিমেশন হলো ডাম্পি লেভেলটাকে সঠিকভাবে লেভেল করার পরে কলিমেশন লাইন যে অনুভূমিক তলের সঙ্গে সমান্তরাল হয় তাকে বলা হচ্ছে প্লেন অফ কলিমেশন। লাইন অফ কলিমেশন হচ্ছে টেলিস্কোপের ডায়াফ্রামে সংযুক্ত ক্রস হেয়ারের ছেদবিন্দু থেকে অবজেক্ট গ্লাসের অপটিক্যাল কেন্দ্র পর্যন্ত সংযোগকারী কাল্পনিক রেখা এবং বস্তু পর্যন্ত এর প্রসারণকে লাইন অফ কলিমেশন বলে, বা লাইন অফ সাইটও এটাকে বলা হয়।
সোর্সেস অফ এরার ডাম্পি লেভেলের ক্ষেত্রে কিছু ইনস্ট্রুমেন্টাল এরার, কিছু পার্সোনাল এরার, কিছু ন্যাচারাল এরার হতে পারে। ইনস্ট্রুমেন্টাল এরার কি? যদি কলিমেশন লাইন প্যারালাল না হয় আর্থ সারফেসের সাথে, ফোকাসিং টিউবের ভেতরের যন্ত্রাংশ যদি ঠিকভাবে সাজানো না থাকে, স্টাফের দাগগুলো যদি সঠিকভাবে বিভক্ত না থাকে, তাহলে কিছু এরার হতে পারে। পার্সোনাল এরারের মধ্যে যদি অমনোযোগ হয়ে সার্ভেটা করা হয়, যদি আমরা স্টাফটা রিডিংটা নেওয়ার সময় ঠিকভাবে ফোকাসিং না করি, স্টাফটাকে যদি পারপেন্ডিকুলার হিসেবে বসানো না থাকে, ফিল্ড বুকে কিছু রো আর কলামে আমাদের ডেটা এন্ট্রির ক্ষেত্রে যদি কিছু পার্থক্য হয়ে থাকে, সেটা হলেও হতে পারে। এছাড়া ন্যাচারাল কিছু এরার হতে পারে, যে প্রতিকূল আবহাওয়া রয়েছে বা সূর্যের আলো ঠিক মতন পাওয়া যাচ্ছে না, আলোর যে রিফ্লেকশন সেটা ঠিক মতো হচ্ছে না, আর আর্থ সারফেস যদি আন্ডুলেটিং থাকে, তাহলেও কিন্তু আমরা ডাম্পি লেভেলের ক্ষেত্রে সঠিক রিডিং নাও পেতে পারি। বেঞ্চমার্ক কী ধরনের থাকতে পারে, বেঞ্চমার্ক কয় প্রকার আর কী কী? বেঞ্চমার্ক সাধারণত 4 রকমের হয়ে থাকে। গ্রেট ট্রাইগোনোমেট্রিক্যাল সার্ভে বা GTS বেঞ্চমার্ক থাকতে পারে। পাবলিক ওয়ার্কস অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ PWDর কিছু বেঞ্চমার্ক থাকতে পারে। আরবিটারি কিছু বেঞ্চমার্ক, যেমন ধরা গেল কলেজে বা কোনো মাঠে বা ইউনিভার্সিটিতে সার্ভে করার জন্য কোনো ক্ষুদ্র পরিসরে একটা বেঞ্চমার্ক ঠিক করে নেওয়া হলো, সেইটা হতে পারে। আর নন পার্মানেন্ট বেঞ্চমার্ক, যেখানে প্রথম দিনের যে রিডিউস লেভেলটা পরিমাপ করা হয়েছিল বা ক্যালকুলেশন করা হয়েছিল, সেইটাকে পরের দিনের ক্ষেত্রে বেঞ্চমার্ক হিসেবে ধরা হলেও তাকে নন পার্মানেন্ট বেঞ্চমার্ক বলা যেতে পারে। তাহলে এইভাবে আমাদের প্রিজমেটিক কম্পাস সার্ভেইং, প্রিজমেটিক কম্পাস সার্ভে এবং ডাম্পি লেভেলের মধ্যবর্তী বা বিষয়ে যে ছোটোখাটো প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা তখন আলোচনা করলাম। এই আলোচনাগুলো করার বুঝতে মোটামুটিভাবে দেখে নিলে আমাদের কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। থ্যাংক ইউ।